শীতের শেষ দিক। বসন্ত এসে পড়েছে। সকালবেলা সূর্যের মিষ্টি রোদ এসে পড়েছে এক কিশোরী মেয়ের মুখে। জানালার বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। জানান দিচ্ছে অনেক বেলা হয়ে গেছে। কিশোরী মেয়েটি পঞ্চমবারের মতো অ্যালার্মটা বন্ধ করে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর চেষ্টায়। কিন্তু তা মনে হয় আর সম্ভব হল না। একটানা ফোনটা বেজেই চলেছে লাগাতার। নাকমুখ কুঁচকে ঘুম ঘুম চোখে দেখতে চাচ্ছে কোনো মহান ব্যক্তি তার সাধের ঘুমের 12টা বাজিয়েছে। মনে মনে তার 14 গুষ্টি উদ্ধার করে ফেলেছে। কলটা রিসিভ করে কানে নিতেই যেন তার কানের 12টা বেজে গেল। স্লাইকন মনে হয় তার উপর যাচ্ছে। ভালো করে চেয়ে দেখে তার প্রাণপ্রিয় কলিজা বেস্টু কলে। তাকে যেন সামনে পেলে বর্তা বানিয়ে ফেলত লবণ মরিচ ছাড়াই। এখন মায়ে ঘুম থেকে উঠেছে। কিশোরী মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:30 বাজে। সে তো ভুলেই গিয়েছিল আজকে তার ভার্সিটিতে প্রথম দিন। এক দৌড়ে গিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল তার বাবা ডাইনিং এ বসে তার জন্য অপেক্ষা করছে। সে তাড়াতাড়ি আম্মুকে বলল খাবার দেওয়ার জন্য। সে জানে এখন তার প্রাণপ্রিয় মাতাজি এসে ভাষণ শুরু করবে। সে কোনোমতে খেয়ে উপরে গিয়ে রেডি হয়ে নিচে নেমে আসল। তাড়াহুড়ো একটা গ্রে কালার থ্রিপিস পরে ওড়নাটা নিয়ে, চোখে একটু আইলাইনার আর চুলগুলো ছেড়ে দেওয়া। ঠোঁটে হালকা লিপবাম দেওয়া। ব্যাস একটুকুই। এতেই যেন সৌন্দর্য ফুটে উঠেছে। সে তার বাবার সাথে দেখা করে রিকশায় করে ভার্সিটি চলে যায়। তার বাবার সাথে গাড়িতে সে আসতে পারত, কিন্তু তার সাধারণ জীবনযাপন বেশি পছন্দ। ঈশিতা নিশাদ জিমি। বয়স 1-8। গায়ের রং দুধে আলতা ফর্সা। টানা টানা মায়াবী চোখ। ঘনকালো চুলগুলো কোমর ছড়িয়ে নিচে পড়ে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট। নাকটা খাড়া। দেহের গড়ন চিকেন বাঁকানো। একমাত্র মেয়ে। বাবা ইশতিয়াক আহমেদ, বিজনেসম্যান। মা গৃহিণী সুমনা বেগম। একমাত্র বেস্টু ইসমি জাহান। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ঠোঁট দুটো গোলাপি। নাকটা খাড়া। চেহারা কাঠ বাচ্চা বাচ্চা। লম্বা ঠিক আছে। বাবা বিজনেসম্যান জহিরুল ইসলাম। মা সুফিয়া খাতুন গৃহিণী। ইশতিয়াক আহমেদ আর জহিরুল ইসলাম বিজনেস পার্টনার হওয়ার জিমি আর ইসমি ছোটবেলা থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড কম একে অপরের কলিজা। ভার্সিটিতে পৌঁছে জিমি দেখে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জিমি তার কাছে যেতেই ইসমি বলে, তোর এতক্ষণ লাগে আসতে? আমি আধা ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। তুই সবসময় দেরি করে আসিস বলে আজকের দিনে ও দেরি করে আসবি। জিমি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি কি ইচ্ছে করে দেরি করে আসি, কিভাবে যেন হয়ে যায়। ইসমি বলে, ডং বাদ দিয়ে চল, এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবছিলাম ভার্সিটিটা ঘুরে ঘুরে দেখব। জিমি বলে, আচ্ছা ছুটির পর দেখব। এখন চল ক্লাসে যাই। কিন্তু ইস্যু, তুই কি জানিস কোনটা ক্লাসরুম আমাদের? ইসমি বলে, হ্যাঁ আমি দেখেছিলাম। চল যাই। টিফিন পিরিয়ডে ইসমি আর জিমি হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে আসছিল। হঠাৎ মনে হল তাদের কেউ ডাকছে। তারা চেয়ে দেখে 5 জন ছেলে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। একজনের হাতে গিটার। জিমি ভয় পায়, কারণ সে শুনেছে পাবলিক ভার্সিটিতে রেগিং হয়। সিনিয়ররা অনেক ভয়ঙ্কর হয়। আর ছেলেগুলোকে দেখে তো সিনিয়রই মনে হচ্ছে। জিমি ইসমির হাতটা চেপে ধরে বলে, চল আমরা চলে যাই। ওরা যখন চলেই যাবে তখন আবার ডাক পড়ে। ইসমি বলে, চলতো, যা হবে দেখা যাবে। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে 5 বন্ধু। কিয়ান, সাব্বির, রিহান, তামিম আর শ্রাবণ। কিয়ান বাইকে বসে ফোন চালাচ্ছে। আর বাকি 4 জন আড্ডা দিচ্ছে। আড্ডার মধ্যে তামিম বলে উঠে, ঈশান কখন আসবে? ওকে ছাড়া ভালো লাগে না। রিহান বলে, ঠিক। সাব্বির বলে, আজকে তো ফার্স্ট ইয়ারের প্রথম দিন, চল একটু মজা করি। কিয়ান, তুই কি বলিস? তোদের যা মনে চায় কর, কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না, কিয়ান বলে। সাব্বির বলে, ওই দেখ 2টো মেয়ে যাচ্ছে, ওদের ডাক দেই। এই যে মিস গ্রে আর ব্ল্যাক ড্রেস, এদিকে আসো, সাব্বির বলে। এই যে তোমাদের আসতে বলা হয়েছে না, শ্রাবণ বলে। জি ভাইজা, কিছু বলবেন? ইসমি বলে,
নিউ স্টুডেন্ট সাব্বির বলে উঠে। জি ভাইজা। ইসমি ভোট দেয়া। নাম কি? ইসমি জাহান। তোমাকে কি নাম বলার জন্য আলাদা করে ইনভাইট পাঠানো লাগবে? জি আমার নাম ঈশিতা নিশাদ জিমি। কিয়ান চেয়ে দেখে দুটো মেয়ে, একজন গ্রে কালার থ্রিপিস পরা আরেকজন কালো কালার। একজন শ্যামলা আরেকজন ফর্সা। সিনিয়ররা ডাকার পরেও ইগনোর করেছ কেন? আর আসার পরে সালাম ও দেওনি। এর শাস্তি কি হতে পারে জানো? কিয়ান বলে। ইসমি চেয়ে দেখে কিয়ান সাদা শার্ট সাথে কালো প্যান্ট পরা। শার্টের উপরে একটা বোতাম খোলা। কাঁধে গিটার। নায়কের চেয়ে কোনো অংশে কম লাগে নাই ইসমির কাছে। আমরা কি জানতাম নাকি আমাদের ডেকেছেন আপনি? ইসমি বলে। বড্ড বেশি কথা বলো তুমি মেঘ। কিয়ান বলে। সরি ভাইজা, ও একটু বেশি কথা বলে। কিছু মনে করবেন না জিমি বলে। কিয়ান জিমির দিকে ভালো করে চেয়ে দেখল গ্রে কালার থ্রিপিস পরা, চোখে আইলাইনার দেওয়া, চুলগুলো ছেড়ে দেওয়া। গোলাপের পাপড়ির মতো ঠোঁট। মায়াবতীর এক কথায় যাকে বলে। শান্তশিষ্ট, চুপচাপ স্বভাবের। কিয়ান মনে মনে কিছু ভেবে মুচকি হাসি দিল। ওদিকে ইসমি ও কিয়ানের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর মনে মনে কিছু একটা ভাবছে। ভাইয়া আজকে আমরা আসি। জিমির কথায় কিয়ানের ধ্যান ভাঙে। কিয়ান বলে। আচ্ছা, আর কোনো সমস্যা হলে জানিও। ইসমি বলে, অবশ্যই অবশ্যই। কিয়ান ভ্রু কুঁচকে ইসমির দিকে তাকাল। ইসমি একটা বোকার মতো হাসি দিয়ে জিমিকে নিয়ে চলে আসল। ইসমি ওয়াশরুমে যাওয়ায় জিমি একটু এদিক ওদিক হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ইটের মধ্যে উষ্ঠা খেয়ে পড়ার সময় ব্যালেন্স রাখার জন্য হাতে কিছু ধরার সময় একটা মেয়ের চায়ের কাপ ফেলে দেয়, যা গিয়ে একটা ছেলের বুকের উপর পড়ে। সাথে সাথে জিমি ও মাটিতে পড়ে যায়। জিমি মাটিতে পড়ে আল্লাহর নাম ডাকতেছে, এইবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। জিমি এক চোখ খুলে দেখতে পায় একটা ছেলে রাগী মুখে তার শার্ট পরিষ্কার করছে, যেটা সে মাই নষ্ট করে দিয়েছে। জিমি ভাবতেছে প্রথম দিনেই তার সাথে এরকম একটা ঘটনা ঘটা লাগল। সে আস্তে আস্তে হেঁটে দাঁড়িয়ে যেই না সরি বলতে যাচ্ছিল, তখনই একটা শক্তপোক্ত হাতের চট খেয়ে মাটিতে পুনরায় পড়ে যায়। এরকম শক্ত হাতের চট খেয়ে জিমির মাথা ঘুরে উঠল। চোখে পানি চলে আসে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ার চট, থাপ্পড় এসবের প্রতি সে পরিচিত নয়। মা বকলেও কখনো বাবার কারণে গায়ে হাত তুলত না। অচেনা লোকের হাতে চট খেয়ে জিমি ভেজা চোখে লোকটার দিকে তাকায়। সাদা রঙের শার্টটা ইতিমধ্যে লালচে হয়ে গেছে চা পড়ে। কালো প্যান্ট, সানগ্লাসটা শার্টের বোতামের উপরে ঝুলিয়ে রাখা। পায়ের মধ্যে সাদা জুতা। জিম করা বডি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ঠোঁটের নিচে কালো তিলটা, যেন একটা চাঁদের নিচে একটা তারা। জিমি ঠোঁটের নিচের তিলটার দিকে চেয়ে রইল। হে ইউ, চোখে দেখতে পাও না? স্টুপিড! এমন করা ধমক শুনে জিমি ঝাঁকি দিয়ে উঠে। একটু ভালো করেও তো বলা যায়। মানল সে একটু ভুল করেছে, তাই বলে এরকম করবে? মনে মনে ভাবে হাসডং। এই বয়রা নাকি কানে শুনতে পাও না? চোখ কোথায় থাকে তোমার? ভাইজা আমি আসলে খেয়াল করিনি। জিমি বলল। মন কোথায় থাকে যে খেয়াল করনি? কি খেয়াল করো তুমি? জিমি আস্তে আস্তে বলে, শালা বান্দর, ইংরেজের বংশধর। একে তো দোষ করেছ, তার উপর আবার তর্ক। কথা শেষ করার আগেই তার একটা কল আসে। কথা বলা শেষ করে আমার দিকে তাকিয়ে বলে, আরেকবার সামনে পেয়ে নিই তোমার ব্যবস্থা করব গু। এই বলে চলে যায়। জিমি হাঁপ ছেড়ে বাঁচে। এরকম বজ্জাত লোক জীবনেও দেখে নাই। তখনই দেখতে পায় ইসমি দৌড়ে তার দিকে আসছে। হঠাৎ তার নিজের দিকে খেয়াল হয় সে এখনও মাটিতে বসে। আর বেশ কয়েকজন মানুষ চেয়ে রয়েছে। ক্লাস টাইম হওয়ায় বেশি মানুষজন নাই। ইসমি দৌড়ে এসে জিজ্ঞেস করে, এখানে বসে কি করিস তুই? সারা ভার্সিটি খুঁজে ফেলেছি আমি তোকে। ইসমির কথা শুনে জিমি অসহায় মুখ করে সমস্ত কাহিনী খুলে বলে। সব শুনে ইসমি বলে, ইয়া আল্লাহ, তুই প্রথম দিনেই এরকম একটা কাণ্ড ঘটালি। তার উপর আবার সরি না বলে ঝগড়া করেছিস। তুই কি চিনিস ছেলেটাকে? জিমি, আমি কিভাবে চিনব? আজকেই তো প্রথম দেখলাম, তাও একটা বাজে পরিস্থিতিতে গু। ইসমি, তাহলে তুই ঝগড়া করেছিস কেন, নাকি অন্য কিছু? সামথিং।
জিমি, কানের নিচে এমন একটা থাপ্পড় দিমু যে বিটিভির মতো ঝিরঝির করবি। তখন তোর সামথিং সামথিং বের হবে। ইসমি, কি দোস্ত? ব্যাপার কি? আমি তো মজা করে বলেছি, কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? জিমি, আচ্ছা তুই কি কখনো পাবনা গেছিলি? ইসমি, একবার গেছিলাম ঘুরতে। কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি কেন? জিমি, আমার ধারণাই তাহলে ঠিক। এই সত্যি করে বলেন, আপনি কে? আমি জানি আপনি পাবনার এক পাগল। আমার ভোলাভালা সাদাসিধে বেস্ট ফ্রেন্ডকে কিডন্যাপ করে এখন আমার বেস্টু সেজে আসছেন। এজন্যই তো বলি, ইস্যু তো এমন না। এই পাগলি, তাড়াতাড়ি বল তুই কে? জিমির এইসব আজেবাজে যুক্তি শুনে ইসমির মাথা ঘুরার উপক্রম। সে না হয় একটু মজা করতে চেয়েছিল, তাই বলে তাকে ডাইরেক্ট পাবনার পাগলা বানিয়ে দিব। ইসমি এক চিৎকার দিয়ে বলল, জিম্মিরোর বাচ্চারে! শরিটু, সে আমার কোনো বাচ্চা নেই। তার চেয়ে বড় কথা, আমি এখনো বিয়ে করিনি। তাহলে তুই আমার বাচ্চা কোথায় পেলি? এই কথা শুনে ইসমির রাগ সপ্তম আকাশে। সে রেগে তার পায়ের জুতা খুলে যেই না জিমির দিকে ঢিল দিবে, তখনই জিমি এটা খেয়াল করে তাড়াতাড়ি নিচে বসে পড়ে। আর জুতা গিয়ে কিয়ানের মাথার উপর পড়ে, যে কিনা মাই এদিকে দিয়ে যাচ্ছিল। তার সাথে ছিল শ্রাবণ। হঠাৎ মাথায় কিছু পড়তেই কিয়ান মাথায় হাত দিয়ে একটা জুতা পায়। সে রেগে ফেটে যাচ্ছে। কত বড় সাহস তার উপর এই কিয়ানের উপর জুতা ঢিল দেয়া, যেখানে তাদের ভয়ে কেউ তাদের সাথে ঠিকভাবে দাঁড়িয়ে কথাই বলতে পারে না। সেখানে কোনো বেয়াদব তাকে জুতা মারে, একবার সামনে পেলে ডাইরেক্ট খুন করে ফেলবে। এদিকে জিমি আর শ্রাবণ তো পারে না এই দৃশ্য দেখে হাসতে হাসতে মাঠের মধ্যে গড়াগডি খেতে। শ্রাবণ গম্ভীর প্রকৃতির, খুব বেশি হাসে না। কিন্তু আজকে এই দৃশ্য দেখে তার হাসি থামছেই না। সে দেখেছিল ইসমিকে জিমির দিকে জুতা ঢিল দিতে, কিন্তু তা যে তার কিছু বুঝে ওঠার আগেই কিয়ানের মাথার উপর পড়বে তা সে বুঝতে পারে নাই। ভার্সিটির অনেকেই তো এই দৃশ্য ভিডিও করছে আর হাসছে। হাসবে না? যেভাবে জুতাটা কিয়ানের মাথার উপর বসেছিল, মনে হচ্ছিল যেন ক্যাপ পড়েছে, লাইক জুতা ক্যাপ। ইসমি যখন এই দৃশ্য দেখে সে ভয়ে আল্লাহকে স্মরণ করছে। কিয়ান যে রেগে গেছে, তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সে আর কিছু না ভেবে সোজা গেটের দিকে এক দৌড় দেয়। বেঁচে থাকা বড় কথা। কে কি ভাবছে সেটা এখন তার ভাবার সময় নেই। বেঁচে থাকলে বহুত ভাবতে পারবে। ইসমি যেভাবে দৌড়াচ্ছে, যে কেউ দেখলে ভাববে তাকে পাগলা মহিষ তাড়া করেছে। এদিকে কিয়ানের এসব ভাবনার মধ্যে দেখতে পায় ইসমি এক দৌড়ে চলে যাচ্ছে। সে যখন ইসমির পিছনে দৌড়াল, ততক্ষণে ইসমি চলে গেছে। সে রেগে মেগে ফিরে আসে। এসে দেখে অনেকে ভিডিও করছে। কিয়ান একটা ধমক দেয়, এখানে কি কনসার্ট হচ্ছে? আপনাদের কি কোনো কাজ নেই? আর যারা যারা ভিডিও করেছেন, ভালো মানুষের মতো ডিলেট করে দিয়েন, নয়তো কি হবে আশা করি বুঝতে পেরেছেন। কিয়ানের ধমক শুনে সবাই ভিডিও ডিলিট করে দেয় আর আস্তে আস্তে সবাই চলে যায়। নয়তো দেখা যাবে তারা নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। কিয়ান গিয়ে শ্রাবণকে একটা ধমক দেয়, হাবলার মতো হাসছিস কেন? এখন মুখটা বন্ধ কর শালা, নয়তো একটা আছাড় মেরে মুখ বন্ধ করব। কিয়ানের ধমক শুনে শ্রাবণ সহ জিমিও চুপ হয়ে যায়। নয়তো দেখা যাবে সব রাগ তাদের উপর ঢালছে। কিয়ান যখনই জিমিকে কিছু বলতে যাবে, দেখে জিমিও এক দৌড়ে হাওয়া। কিয়ান হাঁ করে জিমির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইসমি যখন বাসায় যায় হাঁপাতে হাঁপাতে। সে দৌড়ানোর সময় একটা কুকুরের লেজে পাড়া দিয়েছিল বলে কুকুরটা তাকে আধা ঘন্টা দৌড় করিয়েছে। দৌড়ানোর সময় সে কাদার মধ্যে পড়ে যায়। তার শরীরের অবস্থা বেহাল। চুলগুলো পাগলের মতো হয়ে আছে। চোখে মুখে কালি। পায়ে জুতা নাই। ওড়নার অবস্থা বেহাল। আসার সময় মানুষ তাকে দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে দূরে সরে গেছে। ইসমি বাসায় প্রবেশ করে দেখে তার মা সুফিয়া খাতুন সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ তার দিকে খেয়াল করলে ভদ্রমহিলা ভয়ে চিৎকার দিয়ে সোফায় উঠে যায়। আর বলে, খালা, আপনি বাড়িতে কিভাবে ঢুকছেন? এখানে ভিক্ষা দেওয়া হয় না। ভিক্ষা নেওয়ার হলে পরে আসবেন। এখন যান। আর আপনাকে দেখে তো ইয়াং মনে হচ্ছে। তাহলে কাজ করে খেতে পারেন না? ভিক্ষা করেন কেন? ইসমি বলে, মা, এই দিন ও আমার দেখা লাগল। শেষমেশ তুমিও। এই বলে তার নিজের রুমে যেতে নেয়।
সুফিয়া খাতুন বলেন, এই মহিলা আপনার সাহস তো কম না, আমার মেয়ের ভয়েস নকল করেন আবার বাড়িতে ঢুকতেছেন। ইসমি কোনো কথা না বলে রুমে চলে যায়। তার নিজের মাথা নিজেই ফাটাতে মনে চাচ্ছে। ইসমি গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। আপাতত তার একটু শান্তির প্রয়োজন। মাকে পড়ে বোঝানো যাবে। এদিকে জিমি ইসমি চলে যাওয়ার পর সেও চলে আসে। একা একা ভালো লাগে না। প্রথম দিনই তাদের সাথে অত্যন্ত জঘন্য কাজ হল। কি বিচ্ছিরি অবস্থা। তাদের দুজনের কপালে দুঃখ আছে। জিমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে হয় ইসমির নাম্বারে কল করে। একটা দুটো এরকম করতে করতে 10টা কল করে। কিন্তু ওপাশ থেকে কেউ কল ওঠায় না। বিরক্ত হয়ে জিমি নিচে চলে যায়। নিচে যেতেই তার মা তাকে দুপুরের খাবার খাইয়ে দেয়। খাবার খেয়ে জিমি রুমে এসে ইসমিকে আবার কল করে কিন্তু কেউ ধরে না। তাই সেও একটু ঘুমাতে যায়। কিন্তু তার ঘুম আসছে না। বারবার ওই লোকটার কথা মনে পড়ছে। আজব তো, বারবার ওই ইংরেজের কথা মনে পড়ছে কেন? গোল্লায় যাক ওই লোক। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ে। রাত 1-1-4-7-6 বন্ধু আড্ডা দিচ্ছে ঈশানের গেস্ট হাউসে। এখানে তারা সব বন্ধুরা প্রায় আড্ডা দেয়া আর মজা করে। আজকের কারণটা একটু ভিন্ন। শ্রাবণ ইসমির করা কাণ্ডের কথা সবাইকে বলেছে। কিভাবে জুতাটা সই লেগেছে, একদম মাথার উপর বসে। সেই থেকে সবাই হাসতে হাসতে একেকজনের উপর গড়াগড়ি খাচ্ছে। আর কিয়ান গোমড়া মুখ করে বসে আছে। তার কথা কেউ ভাবছে না। তার সব মান সম্মান শেষ করে দিচ্ছে ওই বেয়াদব মেয়ে। অথচ এরা হাসছে। সবগুলো বন্ধু নামের কলঙ্ক। মনে মনে পণ করল এর প্রতিশোধ তো সে নিবেই। ওই মেয়েকে সে এমনি এমনি ছাড়বে না। হঠাৎ রিহান বলল, ঈশান তখন তুই ভার্সিটি থেকে না বলে চলে আসলি কেন? রিহানের কথায় সবাই হ্যাঁ সূচক সম্মতি জানা। অর্থাৎ তারাও শুনতে চায়। ঈশান বলে, আর বলিস না, এক স্টুপিটের সাথে দেখা হয়েছে। মেজাজটাই বিগড়ে দিচ্ছে। কিয়ান, কি বলিস? কিভাবে? ঈশান, আরে বাদ দে তো ফালতু কাহিনী। এরকম করে আরও কতক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে যায়। সকালে আবার তাদের ভার্সিটি আছে। সামনে তাদের পরীক্ষা, তাই মিস দেওয়া যাবে না। প্রায় 1 সপ্তাহ পর আবার ভার্সিটি যাচ্ছে জিমি আর ইসমি। এতদিন তারা ভার্সিটিতে যায় নাই, কারণ ওই ঘটনার পর ইসমির জ্বর এসে গিয়েছিল। তাই আর জিমি একলা একলা যায় নাই। প্রতিদিন নিয়ম করে ইসমির সাথে দেখা করতে যেত। তাছাড়া ওই দিন ইসমির ব্যাগ সেই নিয়ে গেছিল। কিয়ান প্রতিদিন চেক করত ইসমি আসছে নাকি। দুই বান্ধবী ভয়ে ভয়ে ভার্সিটির গেট দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। জিমি আর ইসমি ভয়ে আছে। ওই দিন যা কাণ্ড করেছিল। যখনই তারা গেট পার হয়ে সামনে যাবে ঠিক তখনই